গঞ্জের খাসপুর থেকে আমি ঢাকায় এসেছিলাম একটা নন স্টপ বাসে করে। ওখান থেকে এসে আমি কলাবাগান নামলাম। ওখান কলাবাগান থেকে আমি একটা দোকানে ফোন দিলাম। ওই দোকানের অনলাইন থেকে ফোন নাম্বার নিয়ে, তো সে আমাকে বললো, দোকানের মালিক, আপনি কল্যাণপুর চলে আসেন, আমার দোকান ওখানে নিচে, কল্যাণপুর বাস স্ট্যান্ডের অপোজিটে আমাদের দোকান। সেখানে একটা নিচে গ্রাউন্ড ফ্লোরের সোনালী ব্যাংক আছে, সোনালী ব্যাংকের দোতলায় আমার দোকান, ওখানে আপনি চলে আসেন। তো আমি কলাবাগান থেকে গাড়ি নিয়ে গেলাম ওখানে। ওখানে যাওয়ার পর আমি ঢুকলাম। বাস স্ট্যান্ডের নামে নেমে আমি তাকে আর কনফার্ম করার জন্য ফোন দিচ্ছিলাম। দেখা গেল আমার ফোন কাজ করছিল না, একদম জ্যাম হয়ে গেছে। অনেকক্ষণ ট্রাই করার পর তা পারলাম না, পরে ফোন টোন বন্ধ করে আমি ওইদিকে পার হয়ে আমি ঢুকলাম ভিতরে। ওর কিছু লোক বসেছিল, ডান সাইডে ছোট্ট সাইড দোকান একটা ছিল, ওখানে তিন চারজন লোক বসেছিল। আর বাইরে দাঁড়িয়ে ছিল তিন চারজন লোক, একদম সাদা পোশাকে। চিনতে পারিনি ওদেরকে, বুঝতে পারিনি যে এরা কারা, কি করবে কি। ওখানে যাওয়ার পর আমার নাম ধরে ডাকলো তারা। নাম ধরে দেখে আমি তাদের দিকে তাকালাম, আমাকে ধরে ফেললো। তারপরে গাড়ি একটা এসে আমাকে মাইক্রোবাসে তুলে, সাদা একটা মাইক্রোবাসে তুলে একটা জায়গায় নিয়ে গেল। তো ওখানে এক রাত রাখলো। সেটা একটা বাড়ি, তাদেরই জায়গা মনে হলো। লোক ওখানে তো কোনো ইউনিফর্ম পরার লোক আমি দেখিনি কাউকে। তো সবাই প্লেন সাধারণ পোশাকের দেখেছি, কেউ কেউ লুঙ্গি পরা ছিল, এরকম দেখেছি। তারপরে তারা আমাকে সেখানে এক রাত রাখার পর আরো ওই ইয়াতে নেই, অন্য একটা জায়গায় নেই, যেখানে আমি ফাস্টফুড 3 মাস ছিলাম। ওই জায়গাতে নিয়ে গিয়ে ওখানে আমার ফাস্টফুড 3 মাস তারা আমাকে আটকে রেখে গত 7 আগস্ট, এই বছরই 7 আগস্ট, গত এই মাসে মনে হয়, মাসটা শেষ হয়নি তো এখনো, 7 আগস্ট আমাকে মুক্তি দেয়। তারা মুক্তি বলে ছেড়ে দেয়। ওই পরিবেশটা, যে জায়গাতে আমাকে রাখে, ওই পরিবেশটা তো অনেক অমানবিক পরিবেশ। এটা আসলে মানুষের থাকার মতো জায়গা না। এই পরিবেশে কোনো মানুষ থাকবে না, বেঁচে থাকবে বটে, কিন্তু বাঁচবে বটে, কিন্তু এভাবে মানুষ তো চরম অমানবিক অবস্থা। যেখানে আপনার সূর্যের আলো বাতাস পাওয়া যায় না, দুনিয়া থেকে বিচ্ছিন্ন, নো ইনফরমেশন, নো পত্রিকা বা কোনো যোগাযোগ বা কোনো দুনিয়ার থেকে একদম বিচ্ছিন্ন। আপনি দুনিয়া থেকেও নাই, এটা দুনিয়ার মধ্যে আরেকটা দুনিয়া, মানে দুনিয়া থেকে দুনিয়ার মধ্যে আরেকটা দুনিয়া। ওই দুনিয়া থেকে আপনি কিছু পাবেন না। সেখানে কোনো লোক দেখবেন না, লোক দেখবেন হচ্ছে আপনার অর্ধেক মুখ ঢাকা, কোনো মানুষের চেহারাও দেখবে না ঠিক মতো। আপনাকে শুধু খাবার দেয়, তোর পানি দেয়, থাকার জায়গা আছে, কাপড় চোপড় দেয়। ওখান থেকে নিজের কাপড় চোপড় সব খুলে নিন, তাদের কাপড় চোপড় দেয়। কারণটা ছিল সম্পূর্ণ একটা পলিটিক্যাল, বিশেষ করে এই সরকারের বিরোধিতার কারণ একটা ছিল। আর একটা ছিল আমাদের সেখানকার পার্বত্য চুক্তি বিরোধিতা করা, চুক্তি না মানাটা একটা অপরাধ ছিল। আর সাহিত্য শাসন দাবি করা, পূর্ণ সাহিত্য শাসন দাবি করা তো একটা অপরাধ বলে আমাকে তারা বলেছিল। কিন্তু তাদেরকে আমি সব বুঝিয়ে বললাম, একটা ডিটেল ব্যাখ্যা দিয়ে বললাম যে এটা আমার কেন অপরাধ হবে, এসব তো আমার নাগরিক অধিকার, এটা তো আমার সাংবিধানিক অধিকার, এই রাইট তো আমার আছে। আপনারা আমাকে দেশের কোন আইন বা সংবিধানের খণ্ড দ্বারা এই অপরাধ হয় আমাকে বুঝাই বলেন। আমি যতটুকু জানি এটা কোনো আমার অপরাধ না, দেশের প্রচলিত আইনে এসব অপরাধ না। তো আপনার অপরাধ যদি হয় তাহলে খণ্ড দ্বারাই আমার অপরাধ হয়, সংবিধানের খণ্ড দ্বারাই তা উল্লেখ আছে, তা তো আমি জানি না। জায়গাটা তো একটা জায়গায়, কিন্তু সেখানে অনেক কয়েকটা ভবন আলাদা আলাদা, সেখানে আছে তাদের যে জেল রাখার, বন্দি করে রাখার জায়গা আছে। ওখানে অনেকগুলো রুম আছে, তো বেশ কয়েকটা রুমে আমাকে তারা চেঞ্জ করে রাখে, ঘোরায় রাখে। প্রায় 3-4 ঘন্টা ড্রাইভ করার পর আমাকে ওই যে নিয়ে গেল একটা জায়গায়, সেটা হলো প্রায় 4 ঘন্টার অধিক হবে এখান থেকে। আমাকে গাড়ি 1 ঘন্টা ড্রাইভ করার পর আমি শুনছিলাম আজানের শব্দ, ভোরের যে ফজর আজানটা। তারপরে আরো অনেক লং ড্রাইভ করার পর আমাকে একটা জায়গায় নেওয়া হলো। তখন বুঝতে পারিনি আমার জায়গাটা কোনটা, কিন্তু পরে বুঝলাম এটা মিরসরাই উপজেলায় বারোয়ারহাট থেকে 12 কিলোমিটার ভিতরে আমাকে নিয়ে যায়। ঢাকা চট্টগ্রাম রোড থেকে যে রাস্তাটা গিয়েছিল রামগড় হয়ে খাগড়াছড়ি, ওই রাস্তা দিয়ে 12 কিলোমিটার ভিতরে নিয়ে গিয়ে ওই যে খড়েরহাট
এলাকাটা করের হাট, কিন্তু যে পড়ছে সেটা মিরসরাই উপজেলায়। তো ওই জায়গায় বন বিভাগের একটা জায়গা আছে, যে সেগুন বাগান আছে, ওই সেগুন বাগানের কিছু দূর রাস্তা থেকে একটু ভিতরে নিয়ে গিয়ে বাগানের ভিতরে আমাকে রেখে আসছে ওই জায়গায়। তো ওখানে একটা কিছু আছে বোট আছে, একটা হচ্ছে আপনার বন বিভাগের একটা সাইনবোর্ড আছে, ওখানে কি প্রজাতির গাছ লাগিয়েছে করার হাত বিটের, তার কাছাকাছি আর একটা রোড ফলক একটা আছে, ওখানে লেখা আছে করের হাট, সরি, বারোয়ার হাট 12 কিলোমিটার, আর ওদিকে হ্যাকো 8 কিলোমিটার, রামগড় 28 কিলোমিটার, এটা লেখা ছিল। ওই জায়গায় আমাকে ছেড়ে দিয়ে, তো ওখানে গিয়ে হ্যাঁ আমি অনেক কষ্টে, আমি তো পুরনো কিছু লোকজনকে চিনতাম যারা ইপিজেড এলাকায় থাকতো, তো ওখানে ডাইরেক্ট আমি ইপিজেড এলাকায় গেলাম। ওখানে গিয়ে এক পুরনো পরিচিত লোকজনকে আমি পেলাম, তার সাথে কথাবার্তা বলে আমার এক নিকটাত্মীয়ের কথা তাকে জিজ্ঞাসা করলাম, সে তাকে চিনতো এবং তার নাম্বার তার হাতে ছিল। তার সাথে যোগাযোগ করার পর সে আমার কাছে আসলো, পরে এইভাবে আমার বাড়ির সাথে কন্ট্যাক্টটা হয়। আচ্ছা, আপনার যখন গুম করে নিয়ে গিয়েছিল তখন খাবার, ওখানে যে খাবার দাবার মেনুটি কেমন ছিল, কি খেতে দিত মূলত আপনাকে? প্রথম অবস্থায় খাবার একটা মেনু তারা দেখিয়েছিলাম, যা মোটামুটি তার মেনু ফলো করতো। এরপরে আর সেটা ফলো করতো না, বিশেষ করে 20 সালের মাঝামাঝি থেকে এটা একদম উড়া হয়ে গেছে। আসার আগ পর্যন্ত সেটা ঠিক মতো তারা করেনি। তারপরে খাবার দাবার যা দিত তাও ঠিক মতো দিত না, কষ্ট দিত খাবার দাবার নিয়েও। দেয় কিন্তু কিন্তু দেয় হচ্ছে এটা যাতে আমি না মানে খেতে না পারি, যেটা খাওয়া না যায়, এরকম খুব খাওয়ার অনুপযোগী খাদ্য মনে করেন। এটা খুব যে মানুষ সেরকম খাবার খেতে পারতো না আচ্ছা, এরকম। আপনাকে কোনো টর্চার করেছে না, মানে রিমান্ড বা এরকম স্বীকারোক্তিমূলক যে কোনো কিছু জিজ্ঞাসা করেছে কিনা তারা? না, আমাকে মারধর করেনি, আমাকে তারা বলেছে গল্প করতে আসে। আমার বিরুদ্ধে তার সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই, শুধু এসব পলিটিক্যাল কোয়েশনে তো আপনার মারধর করে আর কি, তারাও জানে হয়তো বা। আমাকে এরকম কিছু করেনি, কিন্তু পলিটিক্যাল কোয়েশন গুলো কিছু এই দেশের অবস্থা বা সবকিছু নিয়ে তারা এই প্রচুর পলিটিক্যাল কোয়েশন, পলিটিক্যাল ডিসকাশন তারা করেছিল, রাজনীতি যে ইয়েগুলো আছে এখানকার আমাদের দাবি দেওয়া সবকিছু নিয়ে। এরকম মারধর করেনি তারা, অন্য কোনো অত্যাচার করেনি, তবে ফিজিক্যালি না, স্বীকারোক্তিমূলক মানে আমি যা বলি সেটা স্বীকারোক্তি, সেটা সেভাবে নেয়ার আদায় করার জন্য জোর জবরদস্তি করেনি। আমি যা বলেছি সেটাই তারা বিশ্বাস করেছে কিনা জানি না, তারা আর কিছু বলেনি। শেষ পর্যন্ত যখন আপনাকে ফেলে রাখা হয়েছিল তখন আপনাকে বলেছিল যে আপনি মুক্ত, বা এরকম কোনো কথা কি ওরা বলার চেষ্টা করেছিল? ও, আমাকে ছেড়ে দেওয়ার ঠিক 10-15 মিনিট আগে আমাকে বলে স্যার আমাকে ছেড়ে দেবে, ঠিক আছে। আমাকে বলে তুমি খাবার সকাল নাস্তা খেয়েছো কিনা, বললাম না খাইনি। তারা ঠিক আছে বললো আমাকে তুমি আজকে বাড়িতে গিয়ে লাঞ্চ করবা, আজকে তোমাকে ছেড়ে দেবো। আমি তাদের কথা বিশ্বাস করতে পারিনি, আমি তাদেরকে ননসেন্স মনে হলো, তারাও তো ক্রমাগত মিথ্যা কথা বলে তারা। তো আমি তো মনে করলাম আমাকে তারা মেরে ফেলবে ওখানে নিয়ে গিয়ে, এরকম একটা আমার বদ্ধমূল মানে আমার চিন্তাটা আমি নেগেটিভ ছাড়া পজিটিভ ভাবতে পারছিলাম না, কারণ আমি তো জানি না দেশে কি হয়েছে। পরে না শুনলাম দেশে একটা কি পরিবর্তন এসে হয়েছে, তাও শোনা মানে একটা পত্রিকায় আমি দেখলাম আসার বাসে ওঠার পর দিনের মানে ওই জায়গায় এসেও মানুষের কারোর কাছে শুনি নাই, দেশের অবস্থা বুঝতে পারি নাই। গাড়িতে উঠে দেখলাম পত্রিকায় এই নতুন সরকারের অপেক্ষায় দেশ, এরকম আর কি। তো এটা আমার আমি যতটুকু না খুশি হলাম মুক্তি ইয়ে হয়ে, তার সাথে আরো বেশি আমার একটার পর একটা বিপদ তো শেষ হচ্ছে না, ভয় আছে নেক্সট কি হবে, আমি সত্যি মুক্ত কিনা, নাকি আরো আমার অন্য কিছু হয়ে যাবে, সে ভয় তো অবশ্যই আছে। তার সাথে আছে আরো আমার টাকা পয়সার সমস্যা, এখন তো কোনো টাকা নাই, কে নেবে আমাকে এই জায়গা থেকে। ওখানে কোনো একজন শেষ অপেক্ষা করতে 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 এক সিএনজি মানে ইয়ে পেলাম গাড়ি, মোটরসাইকেল, ও এক লোক সিঙ্গেল লোক আসলো মোটরসাইকেল নিয়ে, তাকে হাটটোলে রিকোয়েস্ট করে আমি, সে রাজি হলো। আমি কোনো রকম ইয়েতে আসলাম বারের হাতে এসে, ওর টাকা পয়সা নাই, কি করবো, অনেকক্ষণ ঘোরাঘুরি করে কারো কাছ টাকা পাই কিনা পেলাম না, পরে তারা ফিরিয়ে দিল। তারপরে বাসে উঠলাম, একটা বাসে উঠে রিকোয়েস্ট করলাম আমাকে একটু নিয়ে যান চট্টগ্রামে, আমার তো টাকা পয়সা নাই, দিতে পারবো না ভাই, একটু প্লিজ নিয়ে যান, আমার তো খুব বিপদে পড়ে আছি, বিপদ থেকে ফিরছি। সে আমার দিকে তাকিয়েছে, রাজি হলো চট্টগ্রাম যে ড্রাইভার। তারপর পরে হেল্পার এসে আমাকে আরো বাস থেকে নামিয়ে দিতে চাচ্ছিল, পরে আমি আরো একটু তাকে বিনয়ের সাথে একটু আরো ইয়ে করলাম আমাকে নিয়ে যাওয়ার। তারপরে কথা বলতে বলতে আর একটা মহিলা আমাকে 100 টাকা দিতে চাচ্ছিল, মানে পাশে বসা ছিল ওই
আমি তার কাছ থেকে টাকা নিয়ে ড্রাইভারকে দিলাম, ড্রাইভার টাকাটা নিল না। পরে মহিলাকে টাকাটা ফেরত দিতে যাচ্ছিলাম আমি, মহিলাও টাকা নিল না, 100 টাকা। তাও আমার 100 টাকা তো অনেক টাকা, তাই না? আমার কাছে তখন আমার তো কোনো টাকা নাই। 100 টাকা ভাড়া, ওই ইয়ের থেকে বারোর হাট থেকে চট্টগ্রাম 100 টাকা ভাড়া। ওই টাকাটা আমি পরে মহিলাকে দিতে যাচ্ছিলাম, মহিলা টাকা নিয়ে না নিয়ে বলছিল ঠিক টাকাটা রাখেন, কাজে লাগবে, এরকম আমাকে বললো। তাতে আমি একটু খুশি হলাম যে মনের মধ্যে সেন্স ফিরে আসলো। বাস সেটা হচ্ছে চয়েস, চয়েস নামক বাস, চয়েস। আমার ইয়েটা হলো যে এই আয়নাগরে যারা বন্দি আছে তাদেরকে এখনও তো অনেক লোক নিখোঁজ আছে, বন্দি আছে এই অবস্থায়। তাদের একটা মুক্তির আমি তো দাবি জানাই। তারাও যেন আমার মতো মুক্ত বাতাসে এসে তাদের পরিবারের সাথে মিলিত হতে পারে। তারা পরিবার যে কষ্টে আছে, এই কষ্টটা অনেক অনেক বড়, যে কষ্ট অন্য কোনো পরিবার দেশে সেটা বুঝতে পারে না। তো এই জন্য আমি বলবো যে যাদেরকে এখনো পূজা হচ্ছে, ফেরোরা ফিরে আসেনি গুম হওয়ার পর, তাদেরকে অতি সত্বর যেন এই সরকার তাদের সন্ধান দেয়, তাদেরকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করে, এই দাবি আমি জানাবো। আর একই সাথে এরকম যে একটা অমানবিক ব্যবস্থা, যেখানে মানুষকে গুম করে বছর পর বছর রাখা, সেটা যেমন আইনের সাথে কোনোভাবে যায় না, দেশের আইনের সাথে সাংঘর্ষিক, তদুপরি এটা হচ্ছে একটা চরম মানবাধিকার লঙ্ঘন। তো এই একটা অবস্থায় যেন আর আমাদের কোনো দেশের মানুষ আমার মতো শিকার না হয়, আমার মতো অবস্থায় না পড়ে, আমরা যেন সবাই একটা শান্তির বাংলাদেশে বসবাস করতে পারি, এই ব্যবস্থাটা আমি বন্ধের একদম ভেঙে দেওয়ার আমি সেই দাবি জানাই।